শ্রী সুধাকর ঘোষ, ইগনোর ফ্যাকাল্টি, বিএসডব্লিউ এবং এমএসডব্লিউ প্রোগ্রামের জন্য। আজকে আমরা যে টপিকস দুটো এখানে, একটাই টপিকস মূলত এই প্রোগ্রামের আন্ডারে, সেটা হচ্ছে বিএসডব্লিউ 1 to 7 এর মধ্যে পাবলিক হেলথ অ্যান্ড এইচআইভি এইডস, এই দুটো বিষয়ে আলোচনা করব। পাবলিক হেলথ বলতে যেটা আমরা মূলত বিশ্বাস করি, আলোচনা করব এখানে, সেটা হচ্ছে যে এটা একটা বিজ্ঞান এবং একটা কলার এই সমন্বয়ে আমাদের যে স্বাস্থ্যের বিষয়ে সেটাকে কি করে এটাকে কন্ট্রোল করা যায়, প্রিভেন্ট করা যায়, সেটা বিজ্ঞানসম্মত হবে এবং কিছুটা আমাদের কলা আর্ট যেটাকে বলি আর কি। তো সেজন্য পাবলিক হেলথ এটা করবো আমরা এই জন্যই, এটাকে রোধ করতে হবে প্রতিষেধক হিসেবে, যাতে করে আমাদের মানুষের আয়ু দীর্ঘায়িত হয় এবং এটা আরো উন্নত হয়, এবং এটা একটা সংগঠিতভাবে সমাজ, রাষ্ট্র এবং ব্যক্তিগতভাবে প্রত্যেকের প্রচেষ্টায় এটাকে সংগঠিত করা, যাতে করে আমরা কোনো অসুখ, যেটাকে রোগ বা ডিজিজ যেটাকে বলছি আর কি, এটা আমরা মূলত বেশিরভাগ এটাতেই শুনতে অভ্যস্ত, যে সেটাকে আমরা প্রতিরোধ করতে পারি। একবার হয়ে গেলে সেটার থেকে তো আমরা জানি যে সেটা স্বাস্থ্যের ক্ষতি করবে এবং আর্থিকভাবে আমাদের অনেক অসুবিধা হয়। আজকাল মেডিসিনের খরচ বেড়েছে, সেই জন্য আমরা পাবলিক হেলথের কথা এই জন্য বলা হচ্ছে। এবং আমরা সোশ্যাল ওয়ার্কের স্টুডেন্ট হিসেবে যখন কোনো কমিউনিটিতে যাব, প্রেক্ষাপটটা এই জন্য বলছি যে আমরা সেই কমিউনিটিতে তাদের নিয়েই তো মূলত কাজ করি, যেটা ব্যাকওয়ার্ড কমিউনিটি, এসসি এসটি, আর্থিকভাবে পিছিয়ে পড়া। তো সেখানে আমরা এটাও জানি যে আজকে হেলথ, যতই হেলথ ফর অল যতই বলি, আমাদের কিন্তু সব জায়গায় এই সুযোগ পৌঁছালেও সেটা খুব ব্যয় সাপেক্ষ। এই জন্য আমরা পাবলিক হেলথের কথা সমাজসেবা যারা করছি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা গত কয়েক বছরে কোভিড-19 সিচুয়েশনে দেখেছি যে ট্রিটমেন্টের থেকেও আমাদের এই পাবলিক হেলথ, অর্থাৎ প্রিভেনশন, প্রতিরোধ কি করে হবে সেটার উপরে আমরা কিন্তু বেশি গুরুত্ব দিয়েছিলাম। এবং সাধারণ মানুষ এটা এই তাদের ব্যবহারে কিছু পরিবর্তন, অভ্যাস করে তারা নিজেদেরকে সুস্থ রাখতে পেরেছেন। এটা একটা উদাহরণ এই জন্য বললাম যে এটা খুব সাম্প্রতিক এই ঘটনাটা ঘটেছে এবং যার সাক্ষী আমরা সবাই। আমরা প্রত্যেকে কিন্তু এই রোগ প্রতিরোধ কি করে হবে সেটার দিকে বেশি গুরুত্ব দিয়েছি। ওটারও ট্রিটমেন্ট যে খুব ছিল, যদি ছিল তাহলে সেটাও খুব ব্যয় সাপেক্ষ। তো আমরা সেই জন্য পাবলিক হেলথের কথা আলোচনা করব এবং আমরা প্রতিনিয়ত এটা নিয়ে ভুগছি। আমরা কম বেশি কিছু কিছু জিনিস জানি, একেবারে কমিউনিটি স্তরে, পরিবার বা ব্যক্তিগত স্তরে কিছু আমরা নিজেদের মতো করে প্রিভেন্টিভ ডিজিজ যেটা, সেটা অভ্যাস, বিহেভিয়ার আমাদের সেটা রয়েছে, সেটাকে ব্যবহার করে থাকি, যেটার ফলে আমরা সুস্থভাবে বাঁচতে পারি। আমরা যদি মেডিসিনের কথা বলি, ওষুধের কথা বলি, তার কতগুলো ভাগ বলা হয়। যেমন আমাদের বলি যে প্রতিরোধক যে ব্যাপারটা রয়েছে, প্রিভেন্টিভ, আর একটা মাধ্যম আছে যে প্রচার করা, উন্নত করা, প্রমোটিভ, আর একটা যে রোগ সারিয়ে তোলা, কিউরেটিভ যেটাকে বলছি, আর একটা হচ্ছে পুনর্বাসন। এই চারটে স্তরে আমরা কোনো মানুষের যে ওষুধ বা তার সেবা সেটা করে থাকি। তো
প্রচার এবং প্রতিষেধক, এবং শেষেরটা হচ্ছে পুনর্বাসনের কথা বলা হচ্ছে। আর মাঝখানে যেটা আমরা ইংরেজিতে যেটাকে বলি কিউরেটিভ, অর্থাৎ আমার তাদের যে সুস্থ করে তোলা, তার জন্য যে ব্যবস্থা, যেটাতে আমরা বেশিরভাগ সবাই অভ্যস্ত, আমরা সেগুলোতে পরে আসছি। এর সুবিধা কি? তাহলে আমরা যদি আজকে আমার কিছু শরীরে ঘটে, তাহলে আমরা বা ঘটার আগে আমরা এই 4টে মেডিসিনের কথা বলছি। আর আমাদের যে স্বাস্থ্যের ধাপ বলি, আমাদের আজ পর্যন্ত যে ইউরোপ থেকে আমাদের এখানেও একটা সময় ছিল যে এই রোগ কিভাবে প্রতিরোধ কন্ট্রোল করা যাবে, যাতে না হয় কোনো ডিজিজ আমার শরীরে না আসে, সেটার জন্য আমরা একসময় ভাবতাম, এবং সেটা মূলত ছিল বিশুদ্ধ পানীয় জল খাবো, সুয়েজ ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকবে। সেখানে কোনো একটা বিশেষ রোগ তার যে কন্ট্রোল করা হবে সেটা নিয়ে আলোচনা ছিল না। তাহলে এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা সময়, এবং সেটা 1880 থেকে 1920 পর্যন্ত এটার মধ্যেই সীমাবদ্ধ ছিল। অর্থাৎ আমরা জলটাকে কি করে খাবো, ড্রেনেজ ব্যবস্থাটা ভালো করবো, কিন্তু কোনো শরীর খারাপ হলে কি করব সেটার উপরে কোনো গুরুত্ব আমরা সেই সময় দেখিনি। তো সেটা একটা দিক ছিল। আর একটা হচ্ছে হেলথ প্রমোশনাল ফেজ, এবং 1920 থেকে 60 পর্যন্ত যদি দেখি, মাদার এন্ড চাইল্ড হেলথের কথা যখন আমরা বলছি, স্কুল হেলথ, ইন্ডাস্ট্রিয়াল হেলথ, এবং মানসিক স্বাস্থ্যের কথা বলি, আর বেসিক হেলথ সার্ভিসের কথা এই সময় এসেছে 1920 পরে। তার আগেটাই আমরা কি দেখেছি যে মূলত স্যানিটেশন ব্যাপারটা, এবং সেটা জলকে কেন্দ্র করে। এবং থার্ড ফেজে আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর কথা বলি। পিএইচই আমাদের আজকাল দপ্তর আছে না, জনস্বাস্থ্য দপ্তর। তো এখন আমাদের সামনে কি এসে গেছে, অনেক সমস্যা এসে গেছে যেগুলো এক সময় ছিল না। যেমন আমাদের হার্টের বিভিন্ন ধরনের অসুখ হয়েছে, ক্যান্সারের কথা বলা, ডায়াবেটিসের কথা বলা হচ্ছে। তো এইগুলো আসার ফলে এখন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর কথা বলা হয়, এবং সেখানেও কিন্তু আমার রোগ প্রতিরোধের কথাটাই বারবার করে বলা হচ্ছে, প্রিভেনশনের কথাই বেশি করে বলা হচ্ছে, এবং মানুষের ব্যবহারের পরিবর্তন, যেটাকে আমরা বিহেভিয়ার চেঞ্জ। আজকাল অনেক জায়গায় তোমরা দেখতে পাবে ইউনিসেফের মাধ্যমে প্রকল্প চলে। আমি যে অর্গানাইজেশনে ছিলাম বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন বলা হয়। মানুষের ব্যবহারের যদি কিছু পরিবর্তন করা যায়, অনেক অসুখ থেকে আমরা বাঁচতে পারি, এই ডিজিজকে আমরা কন্ট্রোল করতে পারি। আমার সেটা হবে না। অর্থাৎ বিহেভিয়ার চেঞ্জ, অর্থাৎ ব্যবহারের পরিবর্তনের কথা বলা হয়। এটা একটা দিক। তাহলে আমরা 3 নম্বর, 4 নম্বর হচ্ছে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে হেলথ ফর অল, 81 পরে আমরা এখন স্বাস্থ্য সবার জন্য, স্বাস্থ্যের কথা বারবার করে বলা হচ্ছে। সবার জন্য স্বাস্থ্য, যদিও এটা বলা হয়, কিন্তু এটা আমাদের দেশে, এটা মূলত ডেভেলপ কান্ট্রিতে, সেখানে এই সবার জন্য স্বাস্থ্যটা প্রযোজ্য। সেখানে তাদের ইনকাম, তাদের এডুকেশন, তাদের নিউট্রিশন, সেফ ড্রিঙ্কিং ওয়াটার, এগুলো সবগুলোই কিন্তু কভার করে। আমাদের দেশে যদিও আমরা হেলথ ফর অল, অর্থাৎ সবার জন্য স্বাস্থ্য, এইটা প্রচার করি, বিশ্বাস করি, কিন্তু কিছু হয়তো আমাদের কিউরেটিভ, অর্থাৎ রোগ দমন করার জন্য যে ওষুধপত্র সেটা আছে, কিন্তু এটাই তো শুধু নয়। আমরা যখন স্বাস্থ্যের সংজ্ঞা পড়বো তখন দেখবো যে স্বাস্থ্য বলতে কি। তো এটা আমাদের দেশে এখনো সবার জন্য স্বাস্থ্য হলেও সেটা কতটা আমাদের কাছে পেতে পারি, খরচ যোগাতে পারি, শুধু মেডিসিন বাদ দিয়েও আরো যে ইস্যুস গুলো আছে, আমার খাবার হতে পারে, ফুড, আমার ইনকাম, আমার সামাজিক অবস্থান, আমার রাজনৈতিক অবস্থান, তো সেইগুলো আমাদের কাছে এখনো বাস্তবে এটা হয়ে ওঠেনি। হয়তো চেষ্টা হচ্ছে, সেটা আস্তে আস্তে হতে পারবে। তো এখন যেটা আমরা যে ফেজে রয়েছি, সেটা 1981 সালের পরে সেটাকে বলা হয় হেলথ ফর অল,
সবার জন্য স্বাস্থ্য। তো এই যে আমাদের যে স্বাস্থ্য, আমরা যেটা নিয়ে মূল টপিকটা আলোচনা করেছি যে পাবলিক হেলথটা তার কনসেপ্টটা কি, কারণটাই বা কি? অনেকগুলো কারণ, ডিজিজ ফ্যাক্টরে, সোশ্যাল, ইকোনমিক, জেনেটিক, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, সোশিও-ইকোনমিক্যাল ফ্যাক্টর, এগুলো কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য পাবলিক হেলথ এই জায়গায় যখন এলো, যে আমাদের কাছে একটার সাথে কিন্তু আরেকটা সংযুক্ত, যে শুধু আমার শরীর নয়, আমার সাথে তার আর্থিক, সামাজিক, আমার জিনগত, ফিজিওলজিক্যাল যে ফ্যাক্টর রয়েছে, স্বাস্থ্যের দিকে রয়েছে, এগুলো কিন্তু একটার সাথে যুক্ত, একে অপরের পরিপূরক। আমাদের এই স্বাস্থ্যের উন্নতি করতে গেলে যে মেডিসিনের কথা আজকে বলা হচ্ছে, তার মধ্যে যে রোগ সারানোর জন্য কিউরেটিভ যে মেডিসিন আমাদের মূলত ব্যবহার করা হয়, যদিও হোমিওপ্যাথি আছে, কিন্তু অ্যালোপ্যাথিক ওষুধ আমাদের যে শরীরে গিয়ে কি করে, আমাদের শরীরের যে সেলগুলো, সেই সেলগুলোকে রিঅ্যাক্টিভ করে, রিঅ্যাকশন হয়, এবং সেটাকে এই আমাদের যে রোগ শরীরের মধ্যে ঢুকেছে কোনো কারণে, কোনো ডিজিজ, ভাইরাস, সেটাকে ফাইট করতে সাহায্য করে। অর্থাৎ আমরা একটা ওষুধ বাইরে থেকে দিয়ে, এবং সেটা মূলত হচ্ছে অ্যালোপ্যাথিক ওষুধ, আমার শরীরের বিভিন্ন সেলগুলোকে তার মধ্যে রিঅ্যাকশন হয়। কিন্তু সমস্যাটা হচ্ছে যে সেটা করে সারাতে গিয়ে, যেটা আমরা প্রথমেই আলোচনা করেছি, সেটা হচ্ছে যে এটা করতে গিয়ে আমাদের যে খরচ, এবং এটা আমার শরীরের বিভিন্ন সেলকে উত্তেজিত করা হচ্ছে, এবং প্রত্যেকটারই কিছু না কিছু ক্ষতিকারক দিকও আছে। তো এই দুটো কারণে অ্যালোপ্যাথি ওষুধ যদি আমার সামর্থ্য থাকেও, তাহলে কি আমরা কি অ্যালোপ্যাথি ওষুধ ব্যবহার করে আমার এই রোগ সারানোর দিকে যাব, নাকি এটাকে প্রতিরোধের দিকে যাব? এটা একটা বড় প্রশ্ন, যে অ্যালোপ্যাথি ওষুধ আমার শরীরের যে সেলগুলো রয়েছে, সেই সেলগুলোকে এই মধ্যে রিঅ্যাকশন হয়ে গিয়ে তারা ফাইট করে, এবং আমার যে খরচ সেটাও বেড়ে যায়। তাহলে আমার শরীরের মধ্যে একটা বাইরের থেকে অন্য রিয়েজেন্ট ঢুকিয়ে সেটাকে সেলকে উত্তেজিত করা হচ্ছে, এবং তার মধ্যে রিঅ্যাকশন দিয়ে সে ফাইট করছে। এটা একটা হচ্ছে তাহলে কিউরেটিভ মেডিসিন। দ্বিতীয় হচ্ছে প্রিভেন্টিভ মেডিসিন, প্রতিরোধক সংক্রান্ত ওষুধ। তো এই জায়গাটাতে আমাদের পাবলিক হেলথে বেশি আলোচনা করার, যে তাহলে আমরা এখানে যেহেতু শরীরের কিছু অসুবিধা হচ্ছে, সেলকে ডিস্টার্ব করা হচ্ছে, আর আমার আর্থিক অনেক ক্ষতি হচ্ছে, অনেকের হয়তো সামর্থ্যই নেই। আমরা যে কমিউনিটিতে এজ এ সোশ্যাল ওয়ার্কার আমরা আগামী দিনে যাব, সেখানে দেখব যে আমি চাইলেও তাকে হয়তো সেই সুযোগটা দিতে পারছি না, তার আর্থিক অবস্থা নেই। আমি সোশ্যাল ওয়ার্কার হিসেবে বা আমার অর্গানাইজেশন যেখান দিয়ে কাজ করছি, তাতে কতটুকু সাহায্য দিতে পারি। সেই জন্য আমরা মূলত জোর দেবো প্রতিরোধের উপরে, যাতে না হয়, প্রিভেন্টিভ মানে যাতে না হয়। তো এটার জন্য সোশ্যাল অ্যান্ড কমিউনিটি মেডিসিন এটা ব্যবহার করা হয় পাবলিক হেলথের ক্ষেত্রে। হেলদি পিপল, ইট ইজ হেলথ প্রমোশন অ্যান্ড ট্রিটমেন্ট দুটোই হয়। আমরা কি দিই, এই কোভিড ভ্যাকসিনের সময় আমরা বিভিন্ন রকম ভ্যাকসিন দিয়েছি, ঠান্ডা লাগার জন্য ভ্যাকসিন দিই। তাহলে আমরা এই যে বিভিন্ন ধরনের ভ্যাকসিন গুলো দিচ্ছি, সেটা আমার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে দেয়, যাতে না হয়। অনেক সময় আমাদের খাবারের ভিটামিন এর অভাবে আমাদের ব্লাইন্ডনেস আসে, আয়োডিন ডেফিসিয়েন্সি অনেক সময় হয়। তারপরে এই যে ম্যালেরিয়ার জন্য অনেক প্রিভেন্টিভ দেওয়া হয়, যাতে ম্যালেরিয়া না হয়। তো এই যে জিনিসগুলো, সেগুলোকে আমরা প্রিভেন্টিভ মেডিসিন অর্থাৎ প্রতিরোধক ওষুধ হিসেবে ব্যবহার করছি, মানে যাতে না হয়। আমরা পাবলিক হেলথে পড়ে আসছি, তাহলে আমরা একটা সরাসরি অ্যালোপ্যাথি ওষুধ দিয়ে আমরা ট্রিটমেন্ট করছি, তার সুবিধা অসুবিধা আমরা আলোচনা করেছি।
আর একটা হচ্ছে যে প্রিভেন্টিভ, যেগুলো আমরা বিভিন্ন ধরনের ভ্যাকসিন, সেটা আমরা ওখানে গিয়ে নিই, বা আমরা অনেক সময় কিছু স্থানীয়ভাবে গাছগাছরা জিনিস খেয়ে আমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে তোলার চেষ্টা করি। মূলত আমরা আমার শরীরের সেলগুলোকে ক্ষমতা বাড়িয়ে দিচ্ছি যাতে ফাইট করতে পারে। 3 নম্বর হচ্ছে আমাদের সামাজিক একটা ওষুধ রয়েছে। এটা ফ্রান্সে মূলত 1948 সালে 1911 সালে এই গুরুত্ব দেওয়া হয়েছিল যে সোশ্যাল প্যাথোলজি, সোশ্যাল ফ্যাক্টর, যে সামাজিক কিছু কিছু জায়গা রয়েছে যখন আমি ব্যক্তিগতভাবে আমার পয়সা থাকলেও আমি আমার সেই রোগ তার সাথে যুদ্ধ করতে পারি না, বা সেখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখা সেটা অসুবিধা হয়ে যায়। সেই জন্য আমার সমাজের এবং সরকারি বেসরকারি তাদের একটা বড় ভূমিকা রয়েছে এই রোগ প্রতিরোধের ক্ষেত্রে। এবং যখন অসুস্থ হয়ে পড়ি, বিশেষ করে ক্যান্সার পেশেন্ট, HIV পেশেন্ট, সেখানে ট্রিটমেন্ট যেমন একটা মেডিসিন নেই, ওষুধ নেই, কিন্তু একটা বড় ভূমিকা থেকে যায় আমার সোসাইটি এবং ফ্যামিলি। সেই মানুষটিকে যত্ন নেওয়া, তার মানসিক সাপোর্ট দেওয়া। তো এটা আরেকটা দিক যেটাকে আমরা বলছি সোশ্যাল মেডিসিন। তাহলে মেডিসিন শুধু কিন্তু কিউরেটিভ মেডিসিন নয়, আমরা এখন প্রিভেন্টিভ মেডিসিনের কথা বলছি, অর্থাৎ যেখানে আমার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে গড়ে তোলার জন্য বিভিন্ন ভ্যাকসিন, তারপরে বলছি সেটাও দেওয়া হলো, তারপরে কিন্তু আমাদের মানসিকভাবে এবং আমাদের কিছু সোশ্যাল সাপোর্ট কথা বলি, আমরা সোশ্যাল ওয়ার্কে সাপোর্ট সিস্টেমের কথা বারবার করে বলি। একটি মানুষের পারিবারিক এবং সামাজিক সাপোর্ট যদি না থাকে, সেই মানুষটি হেল্পলেস হয়ে পড়ে, অর্থাৎ তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সেই জন্য এখানে এটাকে বলা হচ্ছে আমরা পাবলিক হেলথের ভাষাতে সোশ্যাল মেডিসিন, দেন কমিউনিটি মেডিসিন। এটা অনেকটা সোশ্যাল মেডিসিন টাইপের মেডিসিন। এটা ইউরোপে একটা সিম্পোজিয়াম হয়েছিল 1966-এ। Any human community, irrespective of whether such services are public or private. তো এই যে কমিউনিটি মেডিসিনটা পাবলিক হেলথে রিপ্লেস করা হয়েছিল কমিউনিটি হেলথ দিয়ে, যে কমিউনিটি সেখানে একটা বড় ভূমিকা রয়েছে পাবলিক হেলথের ক্ষেত্রে, যেটা আমরা সোসাইটির কথা বলছিলাম, ফ্যামিলির কথা বলছিলাম, আমার কমিউনিটিরও কিন্তু একটা বড় ভূমিকা থেকে যায়, যে তাদের সাপোর্টটা। ধরো এই যে আমরা কোভিড সিচুয়েশনে আমার কি একা থাকলে চলেছিল, যদি কমিউনিটি সবাই একসাথে না সাপোর্ট করেছি, আমরা আইসোলেট করা থেকে আরম্ভ করে সবকিছু তাদেরকে কিছু সাপ্লাই দেওয়া, অর্থাৎ শুধু ফ্যামিলি রোল না, আমার কমিউনিটির কিন্তু একটা বড় রোল থেকে যায়। কোনো একটি মানুষের শারীরিক কোনোভাবে অসুখ এসে গেলে তাকে সারিয়ে তোলা, তাহলে প্রিভেন্টিভ যেমন দরকার, সোসাইটির একটা ভূমিকা রয়েছে, কমিউনিটি রয়েছে, ফ্যামিলি রয়েছে। তাহলে ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি মেডিসিন, তো এতগুলি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আজকে একটি কোনো ডিজিজ হলে, অসুস্থ হলে, আমার এদের যে মেডিসিন রয়েছে, যেটাকে আমরা বলছি যে অ্যালোপ্যাথি মেডিসিন বাদ দিয়ে আরো অনেকগুলো ভূমিকা রয়েছে। তো আমরা এরপরে যদি ভাবি যে আমাদের যে এই যে স্বাস্থ্য যত্ন, এই বিষয়ে একটা বড় পরিবর্তন দেখা দিয়েছিল, হেলথ কেয়ার রিভলিউশন হেলথ সার্ভিসের ক্ষেত্রে, হেলথ ফর অল, যেটা একটু আগে আলোচনা করেছি, এবং এটা আলমাটা যে কনফারেন্স, এটা রাশিয়ারই একটা যে কাজাখস্তানে, এবং সেখানে একটা কনফারেন্স হয়েছিল, ইন্টারন্যাশনাল কনফারেন্স। সেখানে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 1978-এ যে 2000 সালের মধ্যে আমরা কতগুলো স্বাস্থ্যের উন্নতি করব, তার কতগুলো ইন্ডিকেটরও লিখে দেওয়া হয়েছিল, যে সবার জন্য আমরা একটা লক্ষ্যমাত্রা স্থির করা হবে। তার মধ্যে ইনফেন্ট মর্টালিটি রেট, অর্থাৎ বাচ্চাদের
সেই মুহূর্তে তখন 78-এ যখন বলছি তখন এটা ছিল 125-1000 এর মধ্যে মারা যাবে, সেটাকে কমিয়ে 60 এর মধ্যে নিয়ে আসা 2000 সালের মধ্যে। সেরকম করে লাইফ এক্সপেক্টেশনটা তখন যা ছিল 52 ইয়ার্স, সেটাকে 64 করা যায় কিনা। অর্থাৎ এই যে 78-এ যে ইন্টারন্যাশনাল কনফারেন্সটা হলো, যেখানে ভারতবর্ষ ছিল এবং তারাও সেই এগ্রিমেন্টে সই করে যে আমরা 2000 সালের মধ্যে আমাদের যে স্বাস্থ্যের যে প্যারামিটারগুলো রয়েছে সেটাকে আমরা এতটা উন্নত জায়গায় নিয়ে আসবো। তো এটা একটা বড় পরিবর্তন আমরা 1981 থেকে 71 এর পরে, 78 এর পরে আমরা এটা দেখতে পেলাম। তার মধ্যে ইনফ্যান্ট মর্টালিটি রেট, এক্সপেকটেশন অফ লাইফ অর্থাৎ কত বছর পর্যন্ত বাঁচি, ডেথ রেট, বার্থ রেট, নেট রিপ্রোডাকশন রেট তো একটাই যে 1001 প্রোভাইড পোর্টেবল ওয়াটার অর্থাৎ আমাদের পানি, বিশুদ্ধ পানীয় জল, যেটা আজকে আমাদের এতদিনে বলা হচ্ছে যে সমস্ত গ্রামে বিশুদ্ধ পানীয় জল যাবে, সজল ধারা, যেটাকে আজকে ভারত সরকার নাম দিয়েছেন, এতদিন পরে বলা হচ্ছে। অথচ এই আলোচনাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি 78-এ যে আলমারাটা কনফারেন্স হয়েছিল সেখানে আমরা এগ্রি করেছিলাম যে আমরা দেব, হয়ে ওঠেনি বিভিন্ন কারণে, আর্থিক অবস্থার জন্য, কিন্তু এগুলো আমাদের ওই যে এগ্রিমেন্ট হয়েছিল সেখানে তার মধ্যেই ছিল, সেগুলো এখন রূপায়ণ হচ্ছে একটু একটু করে আমাদের সারা ভারতবর্ষে, যেটাকে আমরা সজল ধারা বলছি, পোর্টেবল ওয়াটারে দয়া করে। আর হচ্ছে আরেকটা বড় পদক্ষেপ হয়েছিল যেমন হেলথ ফর অল, সেখানে বলা হলো যে সবার জন্য স্বাস্থ্য, আলমারাটা কনফারেন্সে, এবং সেখানে এই প্যারামিটার গুলো বলা হলো যে আমরা শিশু মৃত্যু কমিয়ে আনবো, লাইফ এক্সপেক্টেন্সি বাড়বে, ডেথ রেট কমে আসবে, রিপ্রোডাকশন রেট কমবে, যার জন্য যে ফ্যামিলি প্ল্যানিং এইগুলো সব নেওয়া হলো না, রিপ্রোডাকশন রেট কমে আসবে, জন্ম হারটা নিয়ন্ত্রণ হবে খানিকটা, এবং পানীয় জল, এরকম করে আরো অনেকগুলো ইস্যুস রয়েছে যেগুলো আমরা 78-এ কনফারেন্সে এগ্রি করেছিলাম। দেন প্রাইমারি হেলথ কেয়ার ভারতবর্ষের কি অবস্থা, তার মধ্যে একটা বড় পদক্ষেপ হয়েছিল, সেটা হচ্ছে 1975-এ শ্রীবাস্তব কমিটি একটা রেকমেন্ড করলো যেখানে 3 টায়ার হেলথ সিস্টেম, এবং যেটা 77-এ আমাদের এখানে লাগু হলো, লঞ্চ করলো। এই যে তোমার একেবারে গ্রাম স্তরে উপস্বাস্থ্য কেন্দ্র, তারপরে প্রাইমারি হেলথ সেন্টার, তার উপরের দিকে তারপরে কমিউনিটি হেলথ সেন্টার, এই যে 3 টায়ার সিস্টেমটা, এটাও লাগু হলো। এবং পরবর্তীকালে ন্যাশনাল রুরাল হেলথ মিশন, NRHM, যেটাকে আজকে এক ধাক্কায় কিন্তু গ্রামের যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলো, তাদের যে ইনফ্রাস্ট্রাকচার এবং সেখানে অন্যান্য যে সার্ভিসগুলো, যেটা আগে আমাদের যে নর্মাল হেলথ সেন্টার ছিল সেখান থেকে করা সম্ভব হচ্ছিল না, তো এই ন্যাশনাল রুরাল হেলথ সেন্টার হেলথ মিশন 2005-এ তারা এসে অনেকগুলো প্যারামিটার নিয়ে কাজ করতে শুরু করলো, যেটা ওই আলমারাটা যে কনফারেন্স হয়েছিল তারই পরবর্তী ধাপে একেবারে রুরাল হেলথকে টার্গেট করে স্বাস্থ্য কেন্দ্রগুলো বেড সংখ্যা বাড়ানো, সেখানে এই যে আশা কর্মী নিয়োগ করা থেকে আরম্ভ করে সাব সেন্টার তৈরি করা, এগুলো কিন্তু তার মধ্যে হলো। এবং পরবর্তীকালে এখন আর রুরাল নেই, এখন ন্যাশনাল হেলথ মিশন হয়ে গেছে, NHM, ন্যাশনাল হেলথ মিশন। তো এই যে ন্যাশনাল হেলথ মিশন, সেটা 2013-এ হলো, অর্থাৎ এখন আগে ছিল শুধু রুরাল হেলথ মিশন, এখন ন্যাশনাল হেলথ মিশন। তো এরা মূলত পাবলিক হেলথের এই ইস্যুস গুলোকে অ্যাড্রেস করা, এবং পরবর্তীকালে আমরা জানি যে MDG, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সেখানেও কিন্তু হেলথের অনেকগুলো 17টা ইস্যুস আছে, তার মধ্যে হেলথের অনেক কোটি রয়েছে। সেখানে বলা হচ্ছে ইরেডিকেট এক্সট্রিম পভার্টি, তার মধ্যে ছিল রিডিউস প্রিভিলেন্স অফ আন্ডারওয়েট চিলড্রেন। এই যে আমাদের যে বাচ্চারা জন্মাচ্ছে এবং সেখানে 5 বছরের নিচে তাদের যে ওজন থাকার কথা এবং তাদের দেখভালের কথা, সেটাকে আমরা কি করে বাড়াতে পারি, তার জন্য বিভিন্ন রকমের যে ইমিউনাইজেশন, তাদের নিউট্রিশন, সেগুলো ব্যবস্থা আছে। সেগুলো আমরা আজকাল যদি যাই কোনো স্বাস্থ্য কেন্দ্রে,
আমরা যখন ফিল্ড ওয়ার্কে যাব তখন আমরা এগুলো গেলে দেখতে পাবো। এই যে যে আলোচনাগুলো হচ্ছে, আমরা অনেক সময় বলি যে আমরা যখন ফিল্ড ওয়ার্ক করি কোনো পঞ্চায়েত এবং প্রাইমারি হেলথ সেন্টারে 5টা করে সেন্টার ভিজিট করার থেকে একটা প্রাইমারি হেলথ সেন্টার হলে ভালো। এইগুলো আলোচনা হচ্ছে, এগুলো যদি আমরা হেলথ সেন্টারে যাই তাহলে কিন্তু সেখানে দেখতে পাবো যে এই কাজগুলো প্রত্যেকটা হচ্ছে। তো আমরা ফিল্ড ওয়ার্কের সময় এটা একটা দেখতে পারি। এটা গোল 1-এ ছিল। গোল 4 নম্বরে আছে যে চাইল্ড মর্টালিটি, শিশু মৃত্যুটা কমাতে হবে। 3 ভাগে 2 ভাগে কমিয়ে আনতে হবে 90 থেকে। এবং এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল কিন্তু 2015 পর্যন্ত একটা টার্গেট ছিল, তারপরে এখন আবার বেড়ে গেছে এবং তখন 8টাই মাত্র গোল ছিল, এখন 17টা গোল হয়ে গেছে। তার মধ্যে 4 নম্বরে ছিল যে শিশু মৃত্যু হার কমাতে হবে, 5 নম্বরে ছিল মাতৃমৃত্যু, যেটার জন্য বিভিন্ন রকম দেখবে নিশ্চয় যান থেকে আরম্ভ করে অনেক রকমের যে যান সুবিধাগুলো, তাদের ইনস্টিটিউশনাল ডেলিভারি, বাড়িতে ডেলিভারি না হয় তার সুযোগ সুবিধা, এবং তাদেরকে এককালীন একটা পয়সা দেওয়ার ব্যবস্থা। দেন গোল 6, আমরা 17টা গোলের কথা বলি, 6 নম্বর গোলে বলা আছে যে HIV AIDS এদের এবং ম্যালেরিয়া এদের সাথে এদের প্রতিরোধ বা এদের জন্য লড়াই করার একটা ব্যবস্থা গড়ে তোলা, এটাকে কি করে আমরা সামলাবো সেটার একটা ব্যবস্থা, সেটাও কিন্তু 6 নম্বর গোলে বলা আছে। আমরা কি বলেছি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, যা 17টা, তার মধ্যে আমরা একটা করে পয়েন্ট বলছি, সবগুলো বলছি না, যেগুলো আমাদের পাবলিক হেলথ এবং হেলথ রিলেটেড যেগুলো আছে আমরা সেগুলোকে আলোচনার মধ্যে রাখবো আজকে, কারণ সময়টা বড় কম। দেন এনভায়রনমেন্ট স্যানিটেশনের কথা বলা হচ্ছে, ড্রিঙ্কিং ওয়াটার আমরা একটু আগে আলোচনা করেছি, স্লাম ডুয়েলার্স, এই যে আজকাল বস্তিতে যে অবস্থায় থাকে তাদের স্যানিটেশন কন্ডিশন, হাউসিং কন্ডিশন, সেটাকে কিন্তু এই এমডিজির মধ্যে গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেখানে এটাকে বেশ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। দেন ডেভেলপমেন্ট গোলের 8 নম্বরে গ্লোবাল পার্টনারশিপ কথা বলছি যে আমরা নিজেরা যখন পারছি না, আমরা এটা কারোর সাথে সহযোগিতা করে কারোর নিয়ে আমরা এই উন্নয়নটা যেটা আজকে ভেবেছি সেটাকে সামনের দিকে নিয়ে যাব। তাহলে আমরা জাস্ট ছোট্ট করে খানিকগুলো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, যে তার লক্ষ্যটা আছে, এটা 2015 সাল পর্যন্ত ছিল, এখন আবার 2030 সাল পর্যন্ত আলাদা করে টার্গেট নেওয়া হয়েছে। আমরা ইউনিট 2-তে যেটা রয়েছে, পাবলিক হেলথের কি কি থাকে, কম্পোনেন্ট কি কি থাকবে, বিষয় কি কি, তার মধ্যে একটা কনসেপ্ট আছে, আমাদের শরীরটাকে যদি ভাবি একটা মেশিন, দেখো আমরা অনেক সময় ভাবি এটাকে বলছে বায়োমেডিক্যাল কনসেপ্ট, কি থাকবে, আমাদের শরীরটা যদি একটা মেশিন হয়, এই মেশিনটাকে চালু রাখতে হয়, তাহলে সেই মেশিনটাকে আবার খারাপও হয়, কোনো যন্ত্র যদি খারাপ হয়, এই যখন খারাপ হচ্ছে কার জন্য হচ্ছে, সেটা মূলত যখন আমার শরীরে কোনো রোগ দেখা বাঁধছে, সে আমার এই মেশিনকে একটু মুশকিলে ফেলে দিচ্ছে। অর্থাৎ আমার যদি শরীরটা মেশিন হয় আর সেই মেশিনটা কোনো কারণে খারাপ হয়, এই খারাপটা হওয়ার পিছনে কোনো ডিজিজ বা রোগ গিয়ে সে গন্ডগোল করছে, সেটা আমার হাত পা হোক, পেটে হোক, চোখে হোক, যেখানেই হোক না কেন, তার মানে ওখানে কোনো ডিজিজ বাধা বেঁধেছে যে আমার সেলকে ব্যাঘাত ঘটাচ্ছে আমার নর্মাল কাজ করার জন্য। তো এটা হলে আমরা কি করি, মেশিনটা খারাপ হয়েছে, মেশিনটা শরীর খারাপ হলে আমরা কি যাই, কোনো মেকানিকের কাছে, আমাদের যখন স্বাস্থ্য খারাপ হয় আমার কাছে মেকানিক হচ্ছে কি, ডাক্তার, আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমার সেটাকে রিপেয়ার করে, সেটা সে অ্যালোপ্যাথির দিক বা যাই দিক, হোমিওপ্যাথির দিক দিয়ে আমার যে জায়গাটায় গন্ডগোল ছিল সেটাকে রিপেয়ার করে দেয়, তাহলে মেশিনটা আবার আগের জায়গায়। কিছু কিছু জায়গায় হয়তো রিপেয়ার করা সম্ভব নয়, যেটা আমাদের যে কোনো মেশিনে সবসময় কি রিপেয়ার করা সম্ভব হয়ে ওঠে না, আমাদের শরীরটাও ঠিক একই জিনিস, যে রিপেয়ার করা যায় আবার করা যায় না। আচ্ছা, রিপেয়ার করা গেল, কিন্তু
আমার যদি শরীরে বেশ কিছু জিনিস আছে, সেটা কি ডাক্তাররা সব পারে? হুম আমার খাবারটা নেই, আমার শরীরটা দুর্বল হয়েছে কারণ ম্যালনিউট্রিশন হয়েছে, ডাক্তার তো আমাকে পকেট থেকে পয়সা দেবে না। হুম আমার জনসংখ্যা বেড়েছে তার জন্য কিছু অসুবিধা হয়েছে, আমার হাউসিং কন্ডিশন। তো এই যে আমার রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সেইগুলোকে কে ঠিক করবে? অর্থাৎ আমার ডাক্তার রিপেয়ার করতে পারে, আমার যদি শরীরের সেই ডিজিজটাকে কন্ট্রোল করার জন্য কিউরেটিভ কিছু ওষুধ দিল, হ্যাঁ সেইটা করতে পারবে, কিন্তু এর বাইরেও কিছুগুলো রয়েছে যেগুলো ডাক্তারের হাতের বাইরে। তো এটা একটা দিক যে সবসময় চাইলেও আমার ডাক্তার সবটা করে দিতে পারে না, সেই জন্য আমার কিছু বায়োলজিক্যাল ফ্যাক্টর রয়েছে, যেমন একটা ইকোলজিক্যাল কনসেপ্ট একটা আছে। স্বাস্থ্য মানে হচ্ছে বলছে আমার শরীরে কোনো যন্ত্রণা নেই, কোনো অসুবিধা নেই, আমি নর্মাল লাইফ লিড করি। অর্থাৎ এই যে আমি সাধারণ সুস্থ আছি, আমার শরীরে কিছু নেই, তার মানে আমার শরীরে কোনো ডিজিজ নেই। তবে এটাকে বলছে ইকোলজিক্যাল কনসেপ্ট হচ্ছে, তার মানে কি আমি ঠিক আছি, আমি আমি কমিউনিটিতে, আমি এনভায়রনমেন্টের মধ্যে অ্যাডজাস্ট করেছি, থাকছি, খাচ্ছি, পড়াশোনা করছি, পড়াচ্ছি, যাই হোক, আমি বাইরের পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়েছি। আমরা প্রতিনিয়ত এই যে খাপ খাইয়ে নেওয়া, যেটাকে বলি ইংরেজিতে অ্যাডাপ্টেশন, পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া, যুগের তালে নিজেকে মানিয়ে নেওয়া, এটা আমাদের শরীর কিন্তু অ্যাডজাস্ট করছে পরিবেশের সাথে। এটা আমরা নিজেদের ভালো করে বেঁচে থাকার জন্য ইকোলজিক্যাল কনসেপ্ট যেটাকে বলছি, যে পরিবেশগত যে চিন্তা ভাবনা, সেখানে কিন্তু আর একটা পাবলিক হেলথ কারণে আমাদের যে পরিবেশে, এই যে যেমন সুস্থ পরিবেশে গাছপালা থাকবে, ভালো এয়ার হবে, আমার শরীর সুস্থ থাকবে, সেটা একটা দিক আমাদের স্বাস্থ্যকে ভালো রাখা। 3 নম্বর হচ্ছে সাইকোসোশ্যাল কনসেপ্ট, আমি সবই ঠিক আছি। তাহলে স্বাস্থ্যটা হচ্ছে একটা জৈবিক, বায়োলজিক্যাল আর একটা সামাজিক বিষয়, দুটোই সামাজিক এবং বায়োলজিক্যাল, দুটোর মিলেই কিন্তু আমাদের কাছে এই স্বাস্থ্যের কথা যখন বলছি তখন সেটা এবং এটা আমার স্বাস্থ্যটাকে মূলত কি বলবো, ভালো থাকার পিছনে উৎসাহিত করছে যে যে জিনিসগুলো, সেটা হচ্ছে একটা, আমরা আগে আলোচনা করেছি, একটা সামাজিক দিক আছে, মানসিক একটা দিক আছে, আমার কালচারাল সেটা আছে, আর্থিক দিক আছে, ইভেন পলিটিক্যাল ফ্যাক্টরও রয়েছে। যে আজকে এই যে এখন সামনে ধরো যেসব অবস্থা তৈরি হয়, অনেক সময় পলিটিক্যাল সিচুয়েশন হয়, সেখানে মারামারি, কাটাকাটি, কোনো রকম ভাবে কোনো দলাদলি, অর্থাৎ আমি মানসিকভাবে সুস্থ নেই, তার মানে আমার শরীর ঠিক নেই, আমার শরীরে বিভিন্ন রকম অসুবিধা দিচ্ছে। তাহলে সামাজিক, আর্থিক, পলিটিক্যাল ইস্যুস এবং আমার কালচারাল, যদি আমি আমার নিজের ধর্ম বা আমার কালচার হয়তো প্র্যাকটিস করতে পারছি না, আমার তার জন্য অনেক কষ্ট আছে, তাহলে এই যে সাইকোলজিক্যাল একটা ফ্যাক্টর, এগুলো সবগুলোর ফলে আমার মনের একটা চাপ পড়ছে, মানসিক। আমরা অনেক সময় বলি যে আমাদের শরীরে যে কোনো অসুখ হয় তার প্রায় 50% হচ্ছে আমাদের মানসিক। আমি যদি ডাল ভাত বা সাধারণ কোনো খাবার খাই, যদি মানসিকভাবে সুস্থ না থাকি, তাহলে সেটা হজম নাও হতে পারে, ডায়রিয়া হতে পারে। তো একটা সেই জন্য বলা হচ্ছে যে একটা মানসিক একটা ব্যাপার রয়েছে এবং শেষে একটা রয়েছে হোলিস্টিক, অর্থাৎ পরিপূর্ণভাবে সবকিছু নিয়ে কোনোটা না ছেড়ে আমার স্বাস্থ্যটা নির্ভর করছে অনেক কিছুর উপরে, যেটা একটু আগে আমি বলেছি। এবং সেখানে এখন আরো কিছু জিনিস আমরা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এখন গ্রাম বাংলায় এখনো প্রায় আমাদের 70% রুরাল কমিউনিটি এবং 70% মানুষ গ্রামে বাস করে। আমরা যারা শহরে থাকি তাদের ক্ষেত্রেও তাই, যে আজকে যদি এগ্রিকালচার ভালো না হয়, তার ইফেক্ট কিন্তু আমাদের পড়ে এবং সেটা পার্লামেন্টেও পড়ে, আমাদের ইকোনমি ফল করে, আমার অ্যানুয়াল হাজবেন্ডারি। আমি আজকে বলো মিট বা অন্য কিছু, কি ডিম কোথা থেকে পাবো, আমার প্রোটিন যোগানটা কে দেবে? এমনি নর্মাল ফুড যদি ধান গম না হয়, ইন্ডাস্ট্রি যদি আমাদের প্রোডাকশন না করে,
এডুকেশন যদি ঠিক ঠিক না হয়, তার মানে আমার কাছে আমার জ্ঞান বাড়ছে না, আমি কোনো তথ্য পাচ্ছি না, তাহলে আমি নিজেকে সুস্থ রাখবো, নিজেকে যে তৈরি করব তার একটা চাপ থেকে যায়। তাহলে এতগুলো জিনিস বলছে যে এখন স্বাস্থ্য মানে কিন্তু এটা একটা পরিপূর্ণভাবে সব দিক থেকে, একটা দিক নয় অনেক কিছু, যেটাকে ইংরেজিতে বলা হয় হোলিস্টিক কনসেপ্ট, পরিপূরক ভাবে। তাহলে এইগুলো পড়ার পরে আমরা যেটা এখন যদি বলি যে স্বাস্থ্যটা তাহলে কি, স্বাস্থ্যের যে সংজ্ঞা সেটা আমরা কি, এটা মূলত হচ্ছে কমপ্লিট বাহ্যিক এবং মানসিক এবং সামাজিক ভাবে ভালো থাকা, বাহ্যিক ভাবে, মানসিক ভাবে, সামাজিক ভাবে নিজেকে যে থাকার অবস্থা, এই সবটা মিলেই কিন্তু স্বাস্থ্য বলা হচ্ছে। শুধু আমার শরীরে আমার কোনো ডিজিজ, রোগ নেই মানে আমি সুস্থ, টেস্ট করলো ডাক্তার, সব টেস্ট করেছে, সবকিছু পেয়ে গেছে, আমি সুস্থ, সেটা কিন্তু নয়। অর্থাৎ ডিজিজ না থাকলেও আমি অসুস্থ হতে পারি। সুতরাং সেটাকেই বলছে স্বাস্থ্য, যে আমার এই সামাজিক, মানসিক, শারীরিক ভাবে ভালো থাকা, সেটাই হচ্ছে স্বাস্থ্য। অর্থাৎ আমার যদি কোনো ডিজিজ না থাকে তার মানে আমি সুস্থ, ব্যাপারটা কিন্তু নয়। ডিজিজ নেই, রোগ নেই, কিন্তু আমার মনে শান্তি নেই, পারিপার্শ্বিক অবস্থাটা ভালো নয়, পলিটিক্যাল হোক অন্য কোনো কারণে, কালচারালি আমি হয়তো কোনো না কোনো ভাবে ডিস্টার্ব আছি, তাহলে সেটা কি বলছে স্বাস্থ্য, the state of complete physical, mental and social well-being, এইটা যদি হয় সেটাই স্বাস্থ্য। আমরা অনেক সময় স্বাস্থ্য মানেই ভেবে নিই যে আমার শরীরে কোনো অসুখ নেই মানে ভালো স্বাস্থ্য, অসুখ আছে মানেই আমি অসুস্থ, ব্যাপারটা সেটা নয়। আমরা প্রত্যেকে সেটা বুঝতে পারি, মানসিকভাবে বেশি অসুস্থ থাকি। তাহলে স্বাস্থ্যের যে দিকগুলো সেগুলো কি কি, একটা সামাজিক, এগুলো অলরেডি আমরা আলোচনা করেছি। বাহ্যিক একটা দিক আছে, যে আমাদের একটা বয়সের পরে, আমি ছোটবেলায় আমার যেভাবে বেড়ে ওঠার দরকার ছিল, আমার ইমিউনাইজেশন থেকে আরম্ভ করে খাবার, এক একটা বয়সে আমার যে চাহিদাগুলো, বড় হয়ে আমি আমার মত প্রকাশ করার যে চাহিদা, অর্থাৎ ফিজিক্যাল একটা দিক, সেটা কিন্তু রয়ে গেছে স্বাস্থ্যের ক্ষেত্রে, যে সেটা যদি ঠিক যে বয়সে যেভাবে হওয়ার কথা, যে পাওয়ার কথা, সেটা না পাই, তাহলে আমার স্বাস্থ্য ঠিক নেই। অর্থাৎ ফিজিক্যাল একটা দিক রয়েছে। আমরা মেন্টাল দিক একটা রয়েছে, সেটা হচ্ছে যে আমাকে বিভিন্ন এক্সপেরিয়েন্স করা, বিভিন্ন সিচুয়েশনে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়া, যেটা আমরা ইকোলজিক্যাল ব্যালেন্সের কথা বলছিলাম, অর্থাৎ নিজেকে অ্যাডজাস্ট করা। আমরা সোশ্যাল ওয়ার্কে এটা খুব বেশি করে বলি, যে বিভিন্ন সিচুয়েশনে, অবস্থার পরিপ্রেক্ষিতে আমার রোল কিরকম হবে সেটাকে মেনে নিয়ে নিজেদের অ্যাডজাস্ট করা, অর্থাৎ ব্যালেন্স করা, বিভিন্ন সিচুয়েশনে নিজেকে ব্যালেন্স করা। এটার মানসিক দিক, অনেক সময় ব্যালেন্স করতে না পারার ফলে আমার মধ্যে মানসিক চাপ আসে যে কোনো সিচুয়েশনে। হয়তো আমার আর্থিক অবস্থা কোনো কারণে ভালো নয়, বাচ্চার শরীর খারাপ, বা আমার পলিটিক্যাল কোনো ডিস্টারবেন্স আছে, তো আমাকে অ্যাডজাস্ট করতে শিখতে হয়। অ্যাডজাস্টমেন্টটা একটা বড় জায়গা, এটা আমাদের শিখতে হয়। দেন সামাজিক কতগুলো দিক আছে, সেখানে আমার সংখ্যাতত্ত্ব বলো বা গুণগত ভাবে বলো, আমি সেখানে কমিউনিটির সাথে সবই ঠিক আছে, আমার খাওয়া পড়া হয়, ডিজিজ নেই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে পরিবার এবং সমাজে কত মানুষের সাথে সংযুক্ত। আমরা সোশ্যাল ওয়ার্কে বারবার করে বলি যে এই সাপোর্ট সিস্টেম, তাহলে এই সিস্টেমটা যদি না থাকে তাহলে মুশকিল। অর্থাৎ সেই জন্য আমি রিলেশন কাদের সাথে মেনটেন করতে পারি, স্পিরিচুয়াল ডাইমেনশন একটা রয়েছে, সেখানেও আমি যদি আমার সেটা প্র্যাকটিস করতে না পারি, যেটা কেউ বাধা দেয়, আমি একটু তাড়াতাড়ি করছি কারণ আমাকে আরেকটা চ্যাপ্টার কভার করতে হবে, এইচআইভি এইডস। ইমোশনাল একটা দিক আছে, মূলত আমার ফিলিংস, সেটাকে প্রকাশ করা। আমার ব্যক্তিগত কিছু পেশা আছে, যেটা আমার ভালো লাগার জায়গা, সেটাকে আমি স্বাস্থ্যের দিক দিয়ে সেটা না হয় তাহলে আমার খারাপ লাগবে, মানসিকভাবে আমার খারাপ লাগবে। দেন ভালো থাকার ব্যাপারটা কি, তিনটে দিক। আমরা অনেক সময় বলি না স্ট্যান্ডার্ড অফ লিভিং, আমার বাঁচার যোগ্যতাটা কিরকম, সেটাই হচ্ছে আমার ভালো জলের ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, এই যে সবটা, এবং অন্যান্য যে সার্ভিস সরকারের রয়েছে আমি সেগুলো পাই কিনা, এই সবটাকে মিলে আমরা কিন্তু স্ট্যান্ডার্ড অফ লিভিং, বেঁচে থাকার যে মান সেটাকে বলি।
আবার লেভেল অফ লিভিং যেটাকে বলে সমতা, আমি কোন লেভেলে আছি, কোথায়। আমরা এপিএল বিপিএল এর কথা বলি, আমি পড়াশোনা কি করতে পেরেছি, ফুড কনজাম্পশন কি করি, আমি সেই ফুডের মধ্যে আমার নিউট্রিশিয়াস ভ্যালুজ কি থাকে, আমার থাকার ব্যবস্থাটা কি, সামাজিক অবস্থানটা কি। এটা আরেকটা বলা হয় কোয়ালিটি অফ লাইফ, ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ, যেটা আমরা আগে বলেছি স্ট্যান্ডার্ড অফ লিভিং, তার সাথে অনেকটাই যে আমার এটা আমার ফ্যাক্টর কতগুলো রয়েছে যেগুলো আমাকে এই স্বাস্থ্যের, আমার সুস্থ থাকার জন্য, এবং আমার এডুকেশন, সামাজিক এবং একটা বৌদ্ধিক দিক রয়েছে, ইন্টেলেকচুয়াল দিক আছে, জাস্টিস, আমি ন্যায় পাই কিনা, আমি ফ্রিডম আছে কিনা কথা বলার, যেটা একটু আগে বলছিলাম। অর্থাৎ শুধু খেতে পেলাম না, আমার কথা বলার অধিকার নেই, আমি জাস্টিস পাই না। তাহলে এই সবগুলো মিলেই কিন্তু আমার কোয়ালিটি অফ লাইফের কথা আজকাল বলা হয়। আগে একটা সময় দেখা হতো যে আমার মাথা পিছু আয় বাড়লো, এটা দিয়ে দেখা হতো মানুষকে। এখন কিন্তু শুধু আয়টা না, আয়ের সাথে বাকি যে অন্যান্য সুযোগ সুবিধাগুলো, তার শিক্ষা, স্বাস্থ্য এবং তার জাস্টিস এবং ফ্রিডম কতটা আছে সেটাও মানুষ চায়। আমরা এরপরে এইচআইভি এইডস এর চলে যাই, কনসেপ্ট অফ ডিজিজ। এইডসটাকে বলি, আমরা এইচআইভি এইডস এর কথা শুনেছি, যে এতক্ষণ আমরা এই স্বাস্থ্য নিয়ে আলোচনা করছি এই জন্যই যে মূলত এইচআইভি এইডস এর জায়গাতে আসবো। দেখো, এটাও আজকে আমাদের কাছে একটা ভয়াবহ দিক। এটা নিয়ে আলোচনা এই জন্য করবো যে এটার কোনো মেডিসিন এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি, এবং এর ফলে সমাজের বেশ অসুবিধা হয়। কারণ এগুলো যাদের হয়, এই রিপ্রোডাক্টিভ এজ তো, আর এই এজেই এগুলো হয়, আর তার মানে ওয়ার্ক ফোর্স যারা, তারাই এই সময়টা দুর্বল হয়ে বাড়িতে বসে থাকে। সেই জন্য আমাদের এটা আলোচনা করার কথা। এইচআইভি হচ্ছে হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস। এইচআইভি ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস, তার মানে ইমিউন মানে হচ্ছে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা, তার একটা ডেফিসিয়েন্সি হয়, আর এটা একটা ভাইরাস গিয়ে এটা ঘটায়। আর যখন হয়ে যায় তখন ওটাকে আমরা বলি সেটা অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। তাহলে এই যে দুটোকে মিলিয়ে একটা হচ্ছে আগের স্টেজ, আর যখন হয়ে গেলে তখন এটা এস। তো এটা পরের স্টেজে যখন ইনফেকশন হয়ে যায় তখন আমরা এটাকে এস বলছি। তো মূলত যেটা হয়, ইমিউন সিস্টেমকে আমাদের যে শরীরের, আমরা একটু আগে শরীরটাকে মেশিন বলছিলাম, তো আমাদের শরীরে এখন যদি ভেবে নেই যে একটা দেশে যুদ্ধ হচ্ছে, সৈন্যরা থাকে আর অপোনেন্ট পার্টি কেউ এসে যায়, অন্য একটা দেশ থেকে হোক বা অন্য কেউ, মারপিট হয়। অর্থাৎ আমরা সারাদিনে কিন্তু অনেক রকম আমাদের শরীরে রোগ বা অন্য কিছু বলো ঢুকছে, এবং সেটা যদি আমাদের নিজস্ব একটা সিস্টেম না থাকতো তাহলে আমরা মারা যেতাম, টিকে থাকতাম না। আমাদের ভিতরেই কিন্তু, শরীরের ভিতরেই একটা অদ্ভুত সিস্টেম আছে যেটাকে আমরা ইমিউন সিস্টেম বলছি, রোগ প্রতিরোধ ক্ষমতা। যে যখন এটা ঢুকছে ওটা গিয়ে, এবং এটা মূলত থাকে আমাদের রেড ব্লাড আরবিসি, তার মধ্যে যে শ্বেতকণিকা রয়েছে তার মধ্যে এটা থাকে, সে আমাদের এই যে বিভিন্ন বিদেহী একটা কিছু ঢুকছে শরীরে সেটাকে মেরে ফেলে। কিন্তু অনেক সময় কি হয়, যদি আমার শরীরে যে যুদ্ধ করবে সে যদি দুর্বল হয়, যদি আজকে আমার যে সৈন্যরা চীন বর্ডারে বা পাকিস্তান বর্ডারে যুদ্ধ করবে, তার যদি খাওয়া দাওয়া ঠিক না হয়, ঘুমিয়ে পড়লো গিয়ে বন্দুক চালাতে গিয়ে, তো কি হবে, আমার শরীরের সেলগুলোও তাই। আর আমার এই এইচআইভি যেটা ভাইরাস, এ কি করে, শরীরে গিয়ে আমার ওই সেলগুলোকে অ্যাটাক করে। হ্যাঁ, CD4 কাউন্ট নর্মালি যেটাকে বলা হয়, এইচআইভি এইডস এর ক্ষেত্রে CD4 কাউন্ট, এটা আমাদের শরীরে থাকে প্রায় 1000। এ গিয়ে এটাকে কমিয়ে দেয়, কমিয়ে গেলে মানে তাহলে আরো দুর্বল হয়ে গেছে, সংখ্যাটা আরো কমে গেছে। তাহলে বাইরের থেকে যখন অন্য কোনো ডিজিজ ঢুকছে, সেটাকে মারতে পারছে না। সেই জন্য এইচআইভির সমস্যাটা সেখানেই যে আমার শরীরের যে ইমিউন সিস্টেমটা সেটাকে দুর্বল করে দেয়। এই জন্য নাম হচ্ছে ইমিউন ভাইরাস। হ্যাঁ, ডেফিসিয়েন্সি দেখা দেয়, মানে আমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতায়। আর আমরা এই ডিজিজের কথা বলি, বিভিন্ন রকমের অসুখের রোগের কথা বলি, এটা দু রকমের হয়। কিছু
রোগ আছে বা ভাইরাস আছে যেগুলো একটা মানুষের সাথে আর একটা মানুষের কাছে সহজে চলে যায় এবং সেটা বাতাসের মধ্যে দিয়েও চলে যেতে পারে, যেটা আমরা কোভিড-19 এর সময় বলছিলাম যে কাছাকাছি একটা দূরত্ব থাকলে আমার কাছে এসে যাচ্ছিল। আরেকটা হয় যে যায় না। তো আবার কিছু আছে যায় কিন্তু আমি যদি কিছু প্রোটেকশন নিই তাহলে যাবে না। তো সেই জন্য একটাকে বলা হচ্ছে যে কমিউনিকেবল, যেটা সরাসরি ছড়িয়ে পড়তে পারে, আর একটা এমনি ছড়িয়ে পড়ে না যদি আমি অন্য কোনো ভাবে তার সংস্পর্শে না আসি, নর্মালি আসবে না। যেমন আমরা টিভির ক্ষেত্রে বলি, সামনাসামনি কথা বললে আমার কোল্ড হয়েছে, ফিভার হয়েছে, সামনে কথা বললে আমার নাকের ভিতর দিয়ে বা মুখের ইয়ের ভিতর দিয়ে আমার কাছে আমার শরীরে এটা প্রবেশ করতে পারে। তো সেটা এইচআইভি হচ্ছে সেটাই একটা অসুখ। মূল কাজ হচ্ছে আমার শরীরে গিয়ে সে আমার এই ডিফেন্স সিস্টেমটাকে ডিস্ট্রয় করে দেয়। আমি ডিটেলসে ওটা যাব না। দেন এইডস হচ্ছে অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, একটা অবস্থা। আমাদের এটা প্রথম কোথায় দেখা গিয়েছিল? আমেরিকাতে, নিউ ইয়র্কে 1981-এ। আমাদের এখানে যেটা দেখা যায় 86-এ। তো এই যে যখন এটা হয়ে যাচ্ছে, তাহলে এর তো কোনো মেডিসিন এখনো পর্যন্ত নেই। তাহলে মেডিসিনটা কি? যেটা আমরা পাবলিক হেলথ নিয়ে এই জন্য আলোচনা করছিলাম এখানে, মূলত হচ্ছে অ্যাওয়ারনেসটাই হচ্ছে মেডিসিন। যে আমি যদি এটা কিভাবে ছড়ায় সেটা জানি, তাহলে আমি সেখান থেকে মানুষকে দূরে রাখতে পারবো। যেহেতু কোনো ট্রিটমেন্ট নেই, অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি কিছুই নেই, যেটা আছে সেটা সাময়িক আমাকে একটা সাপোর্ট দেয় কিন্তু চিরকাল বাঁচিয়ে রাখে না, এবং সেটাও খুব কস্টলি। সেই জন্য আমার এইডস যখন একবার আমার শরীরে গেল, ভাইরাস যখন ঢুকলো এইচআইভি, তারপরে এইডস কনভার্ট হয়ে গেল, তখন আমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে গিয়ে আমাকে ক্রমশ দুর্বল করে দেয়। এবং ওই সময়ে অন্য কোনো আমাদের সারা বছর ধরে বিভিন্ন রকমের ভাইরাস বা অন্য কোনো জার্ম যখন ঢুকছে সেটাকে মেরে ফেলে। তা এখন দুর্বল হলে একে তো মারতে পারছেই না, অন্যগুলো যে ঢুকছে তাকেও মারতে পারছে না। তাহলে আমার শরীর ক্রমশ কিন্তু দুর্বল হতে থাকবে। তাহলে এটা বড় অসুবিধা। আর ওই যে বললাম যে এটা নিয়ে কেন ভাবছি, অন্য অসুখের কথা কেন বলছি না, যে অন্য অসুখ একটা সময়ের পরে সারানো যায় এবং তার ওষুধ আছে, এবং এইচআইভি এবং ক্যান্সারের ক্ষেত্রেও এখনো পর্যন্ত সেরকম কিছু নেই। তো ক্যান্সারটা আবার ছড়ায় না, এইচআইভি ছড়ায়। এবং এটা আমরা কি বলেছি যে টিবির মতো নয়, কিন্তু মূলত যেটা ছড়ায় দুটো তিনটে বেশি, আর অনেকগুলো আছে সেগুলো খুব পয়েন্ট পার্সেন্টেজে ছড়ায়, অর্থাৎ ব্লাডের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট হলে। আমার এখানে কেটে গেছে, সেখানে আরেকজনের ব্লাড এসে গেল, আমার শরীরে ডাইরেক্ট চলে গেল, ব্লাড সেলকে অ্যাটাক করলো। আর এটা অনেক সময় কি হয়, মূলত সেক্সুয়াল ইন্টারকোর্সের ভিতর দিয়ে বেশি যায় এটা। আর একটা হচ্ছে আমাদের মাদার টু চাইল্ড, মায়ের যদি এটা হয় তাহলে সেখান থেকেও চলে যেতে পারে। তাহলে এই তিনটে, আমরা কোনো না কোনো ভাবে ব্লাড কন্ট্যাক্ট হয়েছে, সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় হয়েছে, আর হচ্ছে আমার মায়ের হয়েছে, তাহলে আমার বাচ্চার চলে যাওয়ার চান্স বেশি। তাহলে এই তিনটে, আরো অনেক ভাবে যেতে পারে। তো এবারে এটা কি হয়, মূলত আমাদের শরীরে গেলে এটা ছড়াতে 2 দিন সময় লাগে, 48 আওয়ার্স টাইম নেয় স্প্রেড থ্রু ব্লাড। এবং এটা তারপরে একটা এখানে উইন্ডো পিরিয়ড বলা হয়, এবং এটা 2 সপ্তাহ পর্যন্ত, 14 থেকে 15 দিন পর্যন্ত যদি আমার শরীরে থাকে, আমরা কোনোভাবে টেস্ট করে পাবো না, যেটা এলাইজা টেস্ট করা হয়। হ্যাঁ, এলাইজা টেস্টে কিন্তু যদি আমি 15 দিনের আগে টেস্ট করি, আমার শরীরে এই ওষুধটা ধরা পড়বে না। এই জন্য এটাকে বলা হয় উইন্ডো পিরিয়ড। এই উইন্ডো পিরিয়ডের মধ্যে কিন্তু তার আগে 48 ঘন্টা লাগলো ছড়াতে, ছড়ানোর পরেও আরো 2 সপ্তাহ লেগে যাবে ওটা কোনো টেস্ট করলে পাবো কিনা, সেই জন্য এটাকে বলা হয় উইন্ডো পিরিয়ড। তো এই উইন্ডো পিরিয়ডে আমাদের 2 ঘন্টা থাকে, এবং এই উইন্ডো পিরিয়ডের মধ্যে যদি টেস্ট করে ধরা পড়ে, আমরা কি বলেছি, আমার সিটি4 কাউন্ট কমে যায় 1000
থেকে ওটা এক ধাক্কায় গিয়ে 500-র কাছে চলে আসে। তো এটা অনেক সময় কি হয়, আমাদের শরীরে ঢুকেছে কিন্তু আমি বাইরে থেকে কিছু দেখে বুঝতে পারছি না। এই জন্য এটাকে অ্যাসিম্পটোমেটিক, অর্থাৎ কোনো সিমটম দেখতে পাবো না। এবং এটা 5 থেকে 10 বছরও অনেক সময় থেকে যায়। CD4 কাউন্ট 500 থেকে 1000-এর মধ্যে সাধারণত থাকে এবং 1000-এর নিচেই। দেন ইন্টারমিডিয়েট ফেজ একটা, তারপরে আমরা বললাম উইন্ডো পিরিয়ড, তারপর হচ্ছে একটা অ্যাসিম্পটোমেটিক। আমরা অনেক সময় এই 5 থেকে 10 বছর বলা হচ্ছে যে সবগুলো ডেভেলপ কান্ট্রি তাদের, আমাদের ক্ষেত্রে অতদিনও নয়, ওই 5 থেকে 7 বছরের মধ্যেই কিন্তু এগুলো আমাদের ধরা পড়ে যায়, সিমটমটা এসে যায়। তার আগে সিমটমগুলো ধরা পড়ে না, অর্থাৎ আমার গায়ে কোনো রকম ব্যথা বা রাশ এগুলো বেরোচ্ছে কিনা। তো আমাদের ডেভেলপিং কান্ট্রিতে যেহেতু আমাদের নিউট্রিশনটা কম, তো আমাদের মোটামুটি 5 থেকে 7 বছরের মধ্যে আমার সিমটমটা দেখা যায়, তার আগে পর্যন্ত দেখা যায় না। সেটাই হচ্ছে মুশকিল, যে আমরা সিমটম দেখতে পাচ্ছি না, তাহলে ভাবে কিছু হয়নি, তাহলে সে কিন্তু তখন ছড়িয়ে যাচ্ছে। যদি আরো কারোর সাথে, পার্টনারের সাথে ইন্টারকোর্স হচ্ছে, কোনোভাবে ব্লাড কন্ট্যাক্ট এসে গেছে, মায়ের মধ্যে হয়ে গেছে, তাহলে সে ছড়িয়ে যাচ্ছে, সেই জন্য এটা ভয়। আর একটা ইন্টারমিডিয়েট ফেজ, যখন CD4 কাউন্ট আমার একেবারেই 200-500 নিচে নেমে গেল, তখন আমার দুর্বল শরীর হতে থাকলো। দেন স্টেজ 8 আমরা কখন বলছি এবারে, যখন আমরা 200-র নিচে এসে গেল, তখন একেবারেই লাস্ট স্টেজ। CD4 ছিল 1000, আমার এখন 500 হতে হতে 200 এসে গেছে। টেস্টটা মাঝে মাঝে করতে হয় CD4 কাউন্ট। তো তখন যখন 200-র নিচে হয়ে গেল, আর এটা একেবারেই টার্মিনেট ফেজে, যখন একেবারেই লেস দেন 50 যখন হলো, তখন মূলত যেটা আমাদের এখন দেওয়া হয় ART বলা হয়, অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, যেটা করে আজকাল একজন পেশেন্টকে 10-15 বছর বাঁচিয়ে রাখা হয়। একটা অ্যান্টিবায়োটিক টাইপের, মানে ওকে বাইরের থেকে এনার্জি দেওয়া হয় সেলগুলো যাতে ফাইট করতে পারে। তো যখন এই ফাইট করতে করতে একটা সময় গিয়ে সিডি কাউন্ট যখন 50-এর নিচে এসে গেল, তখন কিন্তু আর এই ART কাজ করে না। আমরা অনেক সময় গিয়ে দেখেছি, এখন আমাদের প্রত্যেকটা ব্লকে ICTC সেন্টার আছে, ইন্টেনসিভ কাউন্সিলিং এন্ড টেস্টিং সেন্টার, ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে একজন সোশ্যাল ওয়ার্কার থাকে, একজন ল্যাব টেকনিশিয়ান থাকে, যারা যায় তাদেরকে কাউন্সিলিং করা হয়। আমি এগুলো অনেক ভিজিট করেছি। তোমরা যখন যাবে এগুলো দেখবে, ICTC ইন্টেনসিভ কাউন্সিলিং এন্ড টেস্টিং সেন্টার, তাদের সাথে আলোচনা করে এবং তাদের যাদের ART দিতে হবে তাদেরকে দেওয়া হয়, রেগুলার হোম ভিজিট করে তাদেরকে সাপোর্ট দেওয়া, ফ্যামিলিকে তৈরি করে দেওয়া, এগুলো করা হয়। তাহলে এই যে আমরা ইনফেকশন হওয়ার থেকে এই ধাপে ধাপে CD4 কাউন্টটা কমে আসছে, মূল যেটা অসুবিধা সেটা হচ্ছে তার এই অ্যাসিম্পটোমেটিক থেকে যায়, অনেক সিমটমটা ধরা পড়ে না। এবং এর সাথে টিবি এবং STD, টিউবারকুলোসিস এবং সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যেটা রয়েছে, এটার একটা বড় সম্পর্ক রয়েছে। সেটা অসুবিধা এই জন্যই যে এটা হলে টিবির জার্মটা তো আমাদের শরীরে রয়েছে, তখন আমাদের শরীরে কি বলেছি, প্রতিনিয়ত লড়াই করে বিভিন্ন যে সব জার্মগুলো রয়েছে সেটাকে মারছে। আমার শরীরে যদি ওই সেলগুলো দুর্বল হয়ে যায়, তখন তো সে আর ওকে মারতে পারছে না, তখন টিবির সেল জার্মটা অ্যাক্টিভ হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে একটা মুশকিল। ও অ্যাক্টিভ হয়ে গিয়ে তখন এদিকে ওষুধ দেবো কি আমরা ওদিকে ওষুধ দেবো, এই দোটালার মধ্যে থেকে সেই পেশেন্ট আরো দুর্বল হয়ে যায়। সেই জন্য টিবি এর সাথে একটা বড় যোগাযোগ রয়েছে। যোগাযোগটা এটাই যে আমার সেলগুলো যখন দুর্বল হয়ে যায়, আমার শরীরে টিবি ফাইট করার জন্য যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটা তো দুর্বল হয়ে গেলে তখন সে আর পাচ্ছে না, তখন ও অ্যাক্টিভ হয়ে গেল। আর একটা হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। আমাদের অনেক সময় ছেলেদের মেয়েদের বিভিন্ন রকমের ডিজিজ থাকে, সিফিলিস, গনোরিয়া, আমরা এগুলো নাম শুনেছি। তো সেটা হলে হয় কি, ওখানে একটা রাফ থাকে এবং কোনো রকম ভাবে হয়তো ব্লিডিং হয় হালকা, এবং ইন্টারকোর্স করলে খুব কুইক ট্রান্সমিটেড হয়ে যায়, মানে ছড়িয়ে পড়ে খুব তাড়াতাড়ি। অনেক সময় হয়তো নর্মাল ভ্যাজাইনা বা ইন্টারকোর্স যখন হচ্ছে অল্প ছড়াতেও পারে, কিন্তু যদি STD থেকে থাকে কারো, তাহলে কুইক এটা হয়ে যায়। আর এটা এই জন্য আমরা বারবার করে বলছি যে যেহেতু
এটা সেক্সুয়াল ইন্টারকোর্সের ভিতর দিয়ে যায়, তাহলে এই সময় যে মানুষগুলি রয়েছে তার অ্যাক্টিভ যে বয়সটা সেই সময় যদি সে বসে যায়, তার মানে আমাদের ওয়ার্কিং ফোর্সটা নষ্ট হচ্ছে। সেই জন্য আমরা এটাকে বেশি গুরুত্ব দেবো, আর আমাদের টোটালি এটা যে সিস্টেমটা রয়েছে সেটা নষ্ট করে। হ্যাঁ, আর একটা অসুবিধা হচ্ছে কি, যেটা অনেক দিন ধরে দেখা যায় না। হুম, আর এটার কোনো ভ্যাকসিনও বেরোয়নি, আর ট্রিটমেন্টও সেরকম কিছু নাই, আর এটা এখনো পর্যন্ত কোনো ট্রিটমেন্ট বেরোয়নি, ইনকিউরেবল, সারেও না। তাহলে আমরা এটা নিয়ে ভাবছি এটার জন্যই। তো আমরা কিছু ভুল ধারণা আছে এইচআইভি এইডস নিয়ে। তো হচ্ছে কিভাবে এটা ছড়ায় না, যেমন আমরা বলেছি, আমরা চটচটটা একটু বলে নিই, সময়টা যেহেতু হয়ে গেছে। আমরা যদি কারোর সাথে হ্যান্ডশেক করি, আমরা কি বলেছি, ব্লাডের মাধ্যমে যাবে। হ্যান্ডশেক করলে ছড়াতে পারে, যদি আমার হাতটাও কেটেছে, আরেকজন যার সাথে হ্যান্ডশেক করলাম তারটাও কেটেছে, যদি ওর থেকে থাকে তারা আসবে। তো আরেকটা জিনিস বলা হয়নি, যে এই ভাইরাসটা কিন্তু মানুষের শরীর থেকে বাইরে এসে বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না। সেই জন্য রক্ত অনেক সময় এলেও ওই মারা যায় ভাইরাসটা। সেই জন্য হ্যান্ডশেক করলে আমাদের হয় না। একই যদি টয়লেট ব্যবহার করি, যদি না সেই যে টয়লেটে কোমর যদি হয়, ব্যবহার করেছে তার আগেই কেউ হয়তো ওখানে যার ছিল সে এক রকম ব্লাড লাগিয়ে এসেছে, আমি গেছি, তাহলে সেটা লাগলে হতে পারে। নর্মালি তো সেটা হয় না, আমরা পরিষ্কার করার পরেই যাই, সেই জন্য টয়লেট ব্যবহার করলে এটা ছড়ায় না। এগুলো আমাদের ভুল ধারণা রয়েছে, হ্যান্ডশেক করলে হয় না, টয়লেট ব্যবহার করলে হয় না, টুথব্রাশের ক্ষেত্রেও এটা হয় না। ওই যে আবার বললাম যে আমরা তো সঙ্গে সঙ্গে এটা করি না, যদি আমার ওর দাঁতে কোনো রক্ত লেগে থাকে সেটা যদি আমি ব্যবহার করি, যদি রক্তের মধ্যে আসে, আর তার আগে আমরা কি বলেছি, যে রক্তটা ওর বেশিক্ষণ বেঁচে থাকে না বাইরে এসে, তাহলে সেখানেও খুব চান্স কম। ঘামের মাধ্যমে ছড়ায় না, বললাম একটাই অসুবিধা, ঘাম বাদ দিয়ে যদি আমার হাত কেটে গিয়ে থাকে, সেখানে লাগে, ব্লাড আসে, তাহলে কিস করলে হয় না, প্রোভাইডেড যদি আমরা ডিপ কিস করি, যেখানে হয়তো মুখের ভিতরে জিভ দিল, তখন যদি তার কোনো দ্বারা আমার শরীরে এলো, তাহলে হতে পারে। নর্মালি আমরা যে ধরনের আদর করি, ফ্লাইং কিস করি, এগুলোর ক্ষেত্রে হয় না। খেলাধুলোর ক্ষেত্রে মাঠে হবে না। আবার বলছি, যদি খেলতে গিয়ে আমার হাত পা ছিঁড়ে গেছে, আরেকজনের যে আছে তার ছিঁড়ে গেছে, সেই ব্লাড কন্ট্যাক্ট হয়, তাহলেই হবে, আদারওয়াইজ হচ্ছে না। সুইমিং পুলে গেলে হবে না। তাহলে এতগুলি রয়েছে। ব্লাড দেওয়ার সময় তো ভয়ের কিছু নেই, কারণ ব্লাড যখন নেওয়া হয় তখন আজকাল সব জায়গাতেই ওয়ান টাইম ইউজ সিরিঞ্জ ব্যবহার করা হয়, সেই জন্য ব্লাড দিলে আমাদের কিন্তু এটা হওয়ার কোনো ভয় নেই। নিলে অনেক সময় অসুবিধা আছে, কারণ সেটা টেস্ট করে দিয়েছে কিনা। সেই জন্য নেওয়ার সময় একটু, যদি ইনফেক্টেড ব্লাড হয় তাহলে অসুবিধা হবে। তাহলে মূল বিষয়টা হচ্ছে সেফার সেক্স, সেটাই আসল। ব্রেস্ট মিল্কের ক্ষেত্রে কিন্তু যদি মায়ের হয়ে থাকে 14% চান্স থেকে যায়। আমরা কি বলেছি, মায়ের যদি হয় বাচ্চার সাথে এমনিতেই হবে, এবং সেই বাচ্চারা যদি হয়ে যায় এরা 4-5 বছর বেশি বাঁচে না। তো ওইটা একটা বড় জায়গা, মাদার টু চাইল্ড, এটা কিন্তু অটোমেটিক হয়ে যায় যদি গর্ভ অবস্থায় হয়ে থাকে। আর সেজন্য ব্রেস্ট মিল্ক ওই সময়টাতে এদেরকে বন্ধ করা হয়। আমি দাঁতের ডাক্তারে গেলে হবে না, দাঁতের ডাক্তারে গেলে আমার তো ভয় নেই, ভয় হচ্ছে ডাক্তারের যদি কোনোভাবে আমার থেকে রক্ত লেগে যায়, যদি আমার এইচআইভি এইডস হয়ে থাকে। তো মশা কামড়ালেও হবে না, কারণ দেখা গেছে যে কোনো ইনসেক্ট যদি এটাকে ক্যারি করে, তাহলে ওদের শরীরে গিয়ে কিন্তু এই ভাইরাসটা বেঁচে থাকে না। এটাও টেস্ট করে দেখা গেছে। সুতরাং মশা কামড়ালে হবে, সেটাও এরকম আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো রিপোর্ট নেই। তো এতগুলি হচ্ছে আমাদের যে মিসকনসেপশন, এবং আমরা এইচআইভি এইডস সম্বন্ধে আলোচনা করলাম। আর এই সমস্তটা যদি দেখলাম যে আমাদের যেহেতু কোনো মেডিসিন নেই, তাহলে আমাদের যে পাবলিক হেলথ ইস্যুস, অর্থাৎ আমরা প্রিভেন্টিভ ইস্যুসটা আমরা কি করে নিজেদেরকে সুস্থ রাখবো, এবং শুধু মেডিসিনই আমাদের উপায় নয়, আমাদের মানসিক, সামাজিক অনেকগুলো দিক রয়েছে। এবং যেটা আমরা কোভিড-19 সিচুয়েশনে দেখেছি, যে যেটাই আমাদেরকে বাঁচিয়ে তুলেছে, মেডিসিন আমাদেরকে বাঁচিয়ে দেয়নি। তো সেই ইস্যুসগুলো আমরা সোশ্যাল ওয়ার্কের স্টুডেন্ট হিসেবে আগামী দিনে যখন কমিউনিটিতে যাব, এইগুলো মাথায় রাখবো। সেই জন্যই এই চ্যাপ্টারগুলো আলোচনা হয়েছে, পাবলিক হেলথ অ্যান্ড এইচআইভি এইডস। এটা বেসিক একটা ধারণা আমাদের আজকে আলোচনা হলো। আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এই আলোচনাতে
অংশ দেবেন আগামী দিনে এবং সমাজে একজন সমাজকর্মী হিসেবে যখন সমাজে যাবেন তখন তাদেরকে আশা করি এই ইস্যুসগুলো তুলে ধরবেন এবং তাদের কাজে লাগবে। সবাইকে আবার নমস্কার জানাচ্ছি। থ্যাংক ইউ, নমস্কার।